নমস্কার, ফোকাস ত্রিপুরার আলাপন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে মনীষ এবং আজকের আলাপন অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারাও আপনাদের মতামত আমাদের জানাতে পারেন আমাদের ফোন নাম্বারে। আমাদের ফোন নাম্বার 9362051711 9362051711 এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। যে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো, আমরা সত্যি অর্থেই বলতে পারি যে বনদস্যু বা বনদস্যুদের, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি যারা আমাদের বনজ সম্পদকে প্রতিনিয়ত ধ্বংস করে চলেছেন, তাদেরকে আমরা বনদস্যু বলে থাকি। এবং এই বনদস্যুদের তৎপরতা বর্তমান সময়ে অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। আমরা যদি বলি, রাজ্যের প্রতিটি প্রান্তেই এই ধরনের বনদস্যুদের উৎপাত এখন অনেকাংশেই বেড়ে গেছে। তার পেছনেও বেশ কিছু কারণ রয়েছে এবং এই বনদস্যুরা আমাদের যে বনজ সম্পদ রয়েছে সেটাকে প্রতিনিয়ত ধ্বংস করে চলেছে। আমরা প্রতি বছর বনমোহ উৎসব পালন করি। এখন শুধু বনমোহ উৎসবের সময়ই আমরা বৃক্ষরোপণ করি তেমনটা নয়। এখন যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু আমরা স্বাভাবিকভাবেই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করে থাকি এবং যে কোনো সামাজিক কর্মসূচি কিংবা যে কোনো সরকারি বেসরকারি যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করেই আমরা সবার আগে এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিই। কেন নেই? আমাদের বাঁচার তাগিদে। কারণ গাছ ছাড়া মানব সম্পদের বেঁচে থাকা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি মানব সম্পদ ছাড়াও কিন্তু উদ্ভিদকুলের বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না। আমরা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু আজকাল এই গাছ নির্বিচারে কাটা হচ্ছে, নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। কিন্তু যারা করছেন হয়তো তারা পেটের তাগিদে করছেন, আবার একটা অংশ আছেন যারা নির্বিচারে গাছ ধ্বংস করে অধিক মুনাফা লাভের চেষ্টা করছেন। আজকালকার দিনে প্রতিদিন রাজ্যের প্রতিটি প্রান্ত থেকেই এই ধরনের সংবাদ আমাদের কাছে আসছে। গতকাল একটি গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা মুঙ্গিয়াকামি থানাধীন ৪৭ মাইল এলাকায় অভিযান চালিয়ে প্রত্যক্ষ করে একটি মারুতি ভ্যান গাড়িতে অবৈধ চোরাই কাঠ লোডিং হচ্ছে। পরবর্তী সময়ে বন দপ্তরের কর্মীরা গাড়িটিকে আটক করার জন্য এগিয়ে আসতেই গাড়ির চালক এবং যে সহচালক ছিল তারা গাড়িটিকে জোর গতিতে চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এর পরবর্তী সময় বন দপ্তরের কর্মীরা ওই অবৈধ কাঠ বোঝাই গাড়িটির পিছু ধাওয়া করে শেষ পর্যন্ত মুঙ্গিয়াকামি থানাধীন ৪৩ মাইল এলাকায় এসে TR01C0390 নম্বরের একটি মারুতি ভ্যান সহ অবৈধ চোরাই কাঠ আটক করে তেলিয়ামুড়া স্থিত গামাইবাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে। কিন্তু এই নিয়ে আসার পথে
41 মাইল এলাকায় আসা মাত্রই বনদস্যুরা বনকর্মীদের লক্ষ্য করে পাথর, ইট ইত্যাদি ছুটতে থাকে এবং যার পরিপ্রেক্ষিতে অবৈধ কাঠ বোঝাই যে মারুতি ভ্যান গাড়িটি ছিল তার সামনের দিকের কাঁচ সম্পূর্ণ ভেঙে যায় এবং গাড়িতে থাকা তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার রাজু দেব এতে অল্প বিস্তর আহত হয়। পরবর্তী সময় যেটা জানা যায়, এই অবৈধ চোরাই কাঠ সহ গাড়িটির যে চোরাই কাঠ ছিল তার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। কিন্তু সবচাইতে বড় বিষয় হচ্ছে আমাদের পার্বতী ত্রিপুরার বনাঞ্চলে বহু মূল্যবান গাছপালা রয়েছে এবং এই বনদস্যুরা সে সমস্ত গাছপালা ধ্বংস করছে এবং এই বনাঞ্চল ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা পরবর্তী আলোচনায় আসবো, তার আগে একবার দেখে নিই তেলিয়ামুড়াতে যে অবৈধ কাঠ উদ্ধার হয়েছে তার একটি চিত্র। আনুমানিক 10:30 টাকা নম্বরের একটা খবর আইছে ও 47 সালে আপনারা দেখলেন সে চিত্র, কিভাবে বনের বহু মূল্যবান গাছ এই বনদস্যুরা ধ্বংস করছে। আপনারা সবাই হয়তো একটা বিষয়ে সহমত পোষণ করবেন যে আমাদের পার্বতী ত্রিপুরাতে একটা বিশাল বনাঞ্চল রয়েছে এবং এই বনাঞ্চল থাকার কারণে যে অক্সিজেন উৎপাদিত হচ্ছে তাতে শুধু আমরাই তার সুফল পাচ্ছি সেটা শুধু বললে হবে না, এর সুফল পাচ্ছেন গোটা দেশ। কিন্তু এই বনদস্যু যারা রয়েছেন তারা নির্বিচারে এই বনাঞ্চল ধ্বংস করে চলেছেন। বনাঞ্চলে যে গাছপালা রয়েছে সেগুলিকে নির্বিচারে কেটে অবৈধভাবে বিক্রি করে তারা অধিক মুনাফা অর্জনের চেষ্টা করছেন এবং যার ফলে অদূর ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত কিন্তু আমরাই হব, কিংবা নবীন প্রজন্ম যারা আসছে, আগামী প্রজন্ম।
তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হবে। কারণ আমরা যে প্রকৃতিতে বাস করি সেই প্রকৃতির ভারসাম্য রক্ষার প্রধান দায়িত্ব কিন্তু এই উদ্ভিদকুলের। প্রতি বছর যতটা না বৃক্ষ রোপণ করা হচ্ছে তার অধিক পরিমাণে বৃক্ষ এই ধরনের বনদস্যুরা প্রতিনিয়ত ধ্বংস করে চলেছেন। সেক্ষেত্রে বন বিভাগ যারা আছেন অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি অনেক জায়গায় তারা খুব সুন্দরভাবে নিজেদের যে কর্তব্য সেই কর্তব্য তারা পালন করে চলেছেন। আবার অনেক জায়গায় বন দপ্তরের কর্মীরা কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন হয়ে থাকেন এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে বনদস্যুরা নির্বিচারে বন ধ্বংস করে চলেছেন। আমরা তেলিয়ামুড়ার যে চিত্র আমরা প্রায়শই দেখতে পাই, তেলিয়ামুড়ায় এই ধরনের অবৈধ কাঠ উদ্ধার হয়, কিন্তু রাজ্যের প্রতিটি প্রান্তেই কিন্তু এ ধরনের কাজ হচ্ছে। কিন্তু বন দপ্তরের কর্মীরা কতটা সক্রিয় সে প্রশ্ন কিন্তু উঠছে বারবার। আমরা পরবর্তী কথায় যাব, তার আগে একবার দেখে নেব তেলিয়ামুড়ায় গতকালকের যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে বন দপ্তরের আধিকারিক কি বলেছেন একবার শুনে নিন। আনুমানিক 10:30 নাগাদ আমরা একটা খবর এসেছে 47 সালের কাছাকাছি একটা জায়গাতে একটা মাল্টি ক্যাম্প টিম্বার ইলিগাল টিম্বার লুট করেছে এদিকে মানে মুগাগামী দিকে। সেই সময় আমরা একটা প্রাইভেট ভেহিকল নিয়ে আমরা 4-5 জন ফরেস্টার এবং রেঞ্জ অফিসার আমি স্টাফ সহ আমরা যাই। তো মোটামুটি 43 মাইলের কাছাকাছি গাড়িটা ডিটেক্ট করি এবং এখানে গাড়িটারে আমরা আটক করি। আটক করার পরে এখান থেকে ড্রাইভার পালাই গেছে এবং যে খালাসি আসলে সেও পালাই গেছে। পরবর্তী সময় আমরা গাড়িটাকে যখন সিজ করে নিয়ে যাই তখন 41 মাইলে আমাদের উপরে ইট লাকড়ি কাঠি টুকরা রয়েছে। তো তারপরে আমরা গাড়িটাকে নিয়ে এসে তাহলে আমরা রেঞ্জ অফিসে নিয়ে এসি। তো যেহেতু যখন কাঠি টুকরা বা ইট ছুটছিল তখন আপনার আমার একজন ফরেস্টার বাবু যিনি গাড়িটা নিয়ে যেতেছিলেন উনি আহত হয়েছেন। আর বাকিটা আমরা যারা আছি মোটামুটি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না। তো গাড়িটা আমরা তেলিয়ামুড়া রেঞ্জ অফিসে নিয়ে এসেছি। তো যে গাড়িটা সিজ করা হয়েছে সেটা একটা পুরোনো মাউন্ট ইভেন আর টিম্বার আছে সাউন্ড টিম্বার ঠিক। তো গাড়ি সহ এটা প্রায় 1 লাখ টাকার প্রপার্টি রাজুদের কস্ট। দেখলেন বন দপ্তরের যিনি কর্মী রয়েছেন ওনার কি বক্তব্য আপনারা শুনলেন। কিন্তু সেখানে একটা বিষয় আবারও স্পষ্ট এবং একটা বিষয় বারবার উঠে আসছে, যখন বন দপ্তরের কর্মীরা এই অবৈধ কাঠগুলি উদ্ধার করতে যায় তখন কিন্তু বনদস্যুদের আক্রমণের মুখেও কিন্তু তাদের পড়তে হয়। সেই জায়গায় স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? কেন বনদস্যুরা এভাবে অবৈধভাবে গাছ কেটে ধ্বংস করছেন? কেনই বা বন দপ্তরের কর্মীরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিচ্ছেন না? বনাঞ্চলে একটি গাছ নিমেষের মধ্যে কিন্তু কেটে ফেলা সম্ভব নয়। গাছ কেটে সে কাঠগুলিকে সাইজ মতো তৈরি করে নিয়ে যাওয়া এটা সময়ের ব্যাপার। কিন্তু সে সময় বন দপ্তরের কর্মীরা কোথায় থাকে? এই যদি চলতে থাকে গোটা রাজ্যে, তাহলে স্বাভাবিকভাবেই আগামী যে দিনগুলি আসছে এর খেসারত কিন্তু আমাদেরকেই দিতে হবে। আমরা কতটা স্বাভাবিকভাবে কাজ করতে পারবো কিংবা কতটা এই পরিস্থিতির সম্মুখীন হতে পারবো
সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একটা বিষয় যেটা বারবার আসছে গতকালকের ঘটনায়, বন দপ্তরের কর্মীরা কিন্তু গোপন সংবাদের ভিত্তিতেই তারা জানতে পারে যে ৪৭ মাইল এলাকায় এ ধরনের অবৈধ কাঠ নিয়ে যারা চোরাই কাঠ ব্যবসায়ী আছেন বা যাদেরকে আমরা বনদস্যু বলি, তারা এই ধরনের অবৈধ কাঠ নিয়ে তারা তাদের গন্তব্য হয়তো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য সেখানে লোডিং করছিলেন এবং পরবর্তী সময় বন দপ্তরের কর্মীরা গাড়িটিকে আটক করার জন্য এগিয়ে আসতেই গাড়ির চালক এবং সহচালক গাড়িটিকে জোর গতিতে পালিয়ে যেতে চায় গাড়িটিকে নিয়ে, এবং পরবর্তী সময় বন দপ্তরের কর্মীরা ওই অবৈধ কাঠ বোঝাই গাড়িটির পিছু ধাওয়া করে এবং মুঙ্গিয়াকামী থানাধীন ৪৩ মাইল এলাকায় এসে সেই গাড়িটিকে আটক করতে সম্ভব হয়। TR01C0390 এই নম্বরের গাড়িটিকে তারা অবৈধ কাঠসহ আটক করে, যদিও কাউকে গ্রেফতার করতে পারেনি। এবং সেখান থেকে নিয়ে আসার সময় যখন ৪১ মাইল এলাকায় তারা আসে, তখন বনদস্যুরা সেই গাড়িটিকে লক্ষ্য করে আক্রমণ চালায়। সেখানে কিন্তু প্রাণহানিও ঘটতে পারত। সুতরাং এই যে অবৈধ কাঠ ব্যবসার সাথে যারা যুক্ত, তারা কিন্তু তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য যে কোনো ধরনের কাজ করতে পারে, এবং তার একটি জ্বলন্ত উদাহরণ পাওয়া গেছে রবিবার রাতে। সুতরাং এই জায়গায় যারা বন দপ্তরের কর্মীরা আছেন তাদেরকেও যেন সজাগ থেকে কাজ করতে হবে, এবং ঠিক তেমনি তাদেরকে আরো সচেতন হতে হবে। বিশেষ করে এই ধরনের কাজের সাথে যারা যুক্ত তাদেরকে উদ্ধার করার ক্ষেত্রেও কিন্তু, বা তাদেরকে খুঁজে বের করার ক্ষেত্রে বনকর্মীদের আরো সচেষ্ট হতে হবে। যদি বন দপ্তর এক্ষেত্রে সঠিক পদক্ষেপ নেয় তাহলে এ ধরনের কাজকে আটকানো সম্ভব হবে। এ ধরনের পরিস্থিতির সঠিক মোকাবেলা যদি বন দপ্তরের কর্মীরা করতে পারেন, তবে যেভাবে নির্বিচারে বন ধ্বংস হচ্ছে সে জায়গায় বন ধ্বংসের যে হাত থেকে আমরা আমাদের প্রকৃতিকে রক্ষা করতে পারব, নির্বিচারে বন ধ্বংসকে আমরা আটকাতে পারব। তবে সেক্ষেত্রে বন দপ্তরের কর্মীদের আরো সজাগ সচেতন হতে হবে, ওনাদের তৎপরতা আরো বৃদ্ধি করতে হবে। যদি সেটা করা যায় তবে কিন্তু এই যে অবৈধ কাঠ বিক্রি কিংবা অবৈধভাবে কিংবা নির্বিচারে আমাদের যে প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে সেটাকে আটকানো সম্ভব হবে। আর সেটা করতে পারলেই বন দপ্তরের কাজের প্রকৃত সফলতা আসবে। এখন দেখার বিষয় হবে বন দপ্তর সেই ক্ষেত্রে কতটা সচেষ্ট হবে, এবং সেদিকেই তাকিয়ে আছে এখন সকলে। কারণ যে গাছ আমাদের জীবন রক্ষার জন্য আমরা বৃক্ষরোপণ করি, যে গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে তাকে বাঁচিয়ে রাখাটাও আমাদের কর্তব্য, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা যেমন বৃক্ষ রোপণ করব, সে গাছটাকে যেন বড় করতে যেমন আমরা সহযোগিতা করব, ঠিক তেমনি এই গাছটাকে রক্ষা করতেও আমাদেরই হবে, আমাদেরই দায়িত্ব নিতে হবে।
আর সেটা করতে পারলেই সফলতা আসবে। মূলত এই বিষয় নিয়েই আমরা আজকের এই আলাপন অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলতে এসেছিলাম এবং এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছি এবং স্বাভাবিকভাবেই আজকের অনুষ্ঠান শেষে একটাই কথা থাকবে যে গাছকে আমরা রক্ষা করব, কারণ গাছ আমাদের বাঁচার রসদ। গাছ আছে বলেই আমরা বেঁচে আছি, তাই এই গাছকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের সবুজ ত্রিপুরার যে সবুজ বনাঞ্চল রয়েছে সেই বনাঞ্চলকে আমাদের রক্ষা করতে হবে এবং সেই ক্ষেত্রে গুরুদায়িত্ব নিতে হবে আমাদের যারা বন দপ্তরের কর্মীরা আছেন তাদেরকে। এই বিষয় নিয়ে আপনাদের সাথে আজ কথা বললাম এবং অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা এসে গেছি এবং শেষ পর্যায়ে যে বিষয়টা প্রতিদিনের মতো আজকেও বলবো, কোভিড এখনো নির্মূল হয়ে যায়নি, এখনো মানুষ আক্রান্ত হচ্ছেন। সামনেই শারদোৎসব আসছে, এখন ধীরে ধীরে বিভিন্ন উৎসব আসবে। বিশ্বকর্মা পুজো গেল, তারপর শারদোৎসব আসবে, কিন্তু সব উৎসব আমরা উপভোগ করব, আমরা আনন্দ করব, কিন্তু অবশ্যই করোনা বিধি মেনে। করোনা বিধি অবশ্যই আমাদের মানতে হবে, আর এই মান্যতাটা দিতে পারলে হয়তো আমরা একটি সুস্থ সমাজে আমরা আবারও নিজেদেরকে নিয়ে যেতে পারবো। সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যদি সুস্থ থাকি, আমাদের পাশে যে মানুষটি আছে তাকে যদি সুস্থ রাখি, তা স্বাভাবিকভাবেই আমাদের যে সমাজ, সে সমাজ ধীরে ধীরে অসুস্থতার গ্লানি থেকে সুস্থ হয়ে উঠবে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে কাঞ্চনপুরে সোয়াইন ফ্লুর একটি বার্তা ইতিমধ্যেই গোটা রাজ্যে ছড়িয়ে গেছে। সেই জায়গায় আমাদেরকেও সচেতন হতে হবে এবং এই সচেতনতাগুলি যদি আমরা মেনে চলতে পারি, স্বাভাবিকভাবে আমরা আবারও একটি সুস্থ সুন্দর একটি সমাজে আমরা আবারও নিজেদেরকে নিয়ে যেতে পারবো এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করলে আমরা অবশ্যই যে কোনো ধরনের মহামারীকে আমরা রুখতে পারবো। এবং শেষ মুহূর্তে আপনাদের কাছে একটাই বক্তব্য থাকবে, কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকারের যে সকল নীতি নির্দেশিকা রয়েছে আপনারা সকলে সেগুলিকে মান্যতা দেবেন এবং মান্যতা দিয়ে চলতে পারলেই আমরা হয়তো একটি সুন্দর সকালের যে অপেক্ষা করছি সে সকালটুকু দেখতে পারবো। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আগামীকাল নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।